আরে বাহ, নাও দাদা, তোমার আরো একটা ঘুটি গেল। এবার তো তোমার হার নিশ্চিত। জেগে জেগে স্বপ্ন দেখা মোটেই ভালো বিষয় নয়। আমার দান তো চলতে দাও, তারপর কথা বলছি। কাল রাজপুরোহিত আসবেন। কিছুদিনের মধ্যে যোধার বিয়ে হয়ে যাবে। তারপরে ওর কথা খুব মনে পড়বে আমাদের। সেই স্মৃতিগুলোই তো সঞ্চয় করছে ওর দাদা। দেখো, সব কাজ ছেড়ে যোধাকে খুশি রাখার চেষ্টা করছে। এমনিতে তো সময়ের গতি সবার জন্য একই, কিন্তু আমার মনে হয় যে ঘরে কন্যা সন্তান থাকে সেখানে সময় দ্রুত শেষ হয়ে যায়। আমাদের যোধা কখন এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। জিতে গেছি। দাদা, এটা তুমি ঠিক করলে না। আমাদের খুশি করার জন্য তুমি ইচ্ছে করে হারলে, তাই না? তোমার হাসির কাছে এ হার বড়ই তুচ্ছ। খেলা হোক বা যুদ্ধ, আমি চাই আমার দাদারা সব সময় জিতুক। তোমার শুভেচ্ছা যখন আমাদের সঙ্গে আছে, আমাদের কে হারাবে? জলজ্যান্ত মানুষকে ঘুঁটে বানিয়ে জাল বিছিয়ে যাচ্ছে মহামাঙ্গা। প্রথমবার মুঘল সাম্রাজ্যের দিওয়ানি খাসে কোন মহিলার কথা শোনা হয়েছে। মহামাঙ্গার থেকে সাবধানে থাকতে হবে। আপনি তো বিনা কারণে চিন্তা করছেন বেগম। আপনি তো হলেন মালিকায় হিন্দ। কিন্তু শাহেনশাহ ওনাকে আম্মিজানের জায়গায় বসিয়েছেন। মনে রেখো, কোনো পুরুষের কাছে তার বেগমের থেকে তার আম্মির স্থান অনেক উঁচুতে। আমাকে মহামাঙ্গার চাল আর ওনার ভাবনা দিনে দিনে চিন্তায় ফেলে দিচ্ছে। আদাব বেগম সাহেবা, আপনি আমায় ডেকেছেন? আসুন আসুন, ভেতরে আসুন। অনেকদিন পর আপনার সাথে দাবা খেলার ইচ্ছে হচ্ছিল। আর তাছাড়া সেদিনের চালটা তো বাকি রয়ে গেছে। আসুন সেই চালটা পূরণ করি। আপনি যেমন বলবেন। আপনাকে স্মরণ করিয়ে দিই, চাল কিন্তু আপনার ছিল। মনে আছে, গতবার আপনি এমন চাল চেলেছিলেন যার পরবর্তী চাল দিতে আমায় বেশ ভাবতে হয়েছিল। আপনার চালের প্রশংসা করতে হয়। ক্ষমা করবেন বেগম সাহেবা, আমি বুঝতে পারলাম না। বাহাদুর খান আপনার বিপক্ষে ছিল না, শুনলাম আপনার পক্ষে হয়ে গেছে। ক্ষমতা বেড়ে গেছে আপনার। আমি শুধু মুঘল সাম্রাজ্যের ক্ষমতা বাড়াতে চাই বেগম সাহেবা। আর সাম্রাজ্যের ক্ষমতা বাড়ানোর জন্য যারা বিপক্ষে আছে তাদেরকেও সঙ্গে নিয়ে চলতেই হয়। চাল দাবার হোক বা সাম্রাজ্যের, নিজের সীমার খেয়াল রাখা আবশ্যক। আমি নিজের সীমার খেয়াল রাখতে জানি, কিন্তু আপনার ছেলের জন্য তো আপনি সীমা ভুলে যাচ্ছেন। আদম খান জালালের বড় দাদা হয়। যদি আদম খানের খ্যাতি বাড়ে, তার সাথে শেহেনশাহরও খ্যাতি বাড়বে। আর এই হলো কিস্তি বেগম সাহেবা। এত তাড়াতাড়ি কিস্তি? মনে হচ্ছে খেলা শেষ করার খুব তাড়া আপনার। আমার তারা নেই বেগম সাহেবা, তারা আপনার আছে। মালিকায় হিন্দকে আপনি কিস্তিমাত দিলেন? এটা তো শুধু খেলা বেগম সাহেবা, কিন্তু বিশ্বাস করুন আমি চাইবো না আপনাকে কেউ হারিয়ে দিক বেগম সাহেবা। জালাল আমাকে বড় আম্মি বলে। আমি প্রতিজ্ঞা করছি যে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো আপনাদের দুজনের প্রতি।
আজকে আমি আপনাকে এই কথা দিচ্ছি, ইতিহাসের পাতায় লেখা থাকবে আমার কৃতজ্ঞতার নিদর্শন। আসি তাহলে। মহামাঙ্গা নিজের চালাকির দ্বারা এক এক করে সবাইকে মাত করে দিচ্ছিলেন, আর বৈরাম খান চলে যাবার পর মহামাঙ্গার ছেলে আদম খান হই হুল্লোড় ও আরাম করেই সময় কাটাচ্ছিল, ভোগ বিলাসেই সময় কাটাচ্ছিল। হুজুর, হুজুর এক বিশেষ খবর আছে। হুজুর, খবরটা বৈরম খানের বিষয়। বলো। খবর পেলাম যে বৈরাম খান গুজরাতে পৌঁছেছেন আর পাটনে রয়েছেন। বৈরাম খানকে কোনো ভরসা নেই, উনি যে কোনো সময় মক্কা থেকে ফিরে আসতে পারেন। আর যদি সেটা হয় তাহলে যেখানে পৌঁছানো আমার লক্ষ্য সেখানে পৌঁছতে পারবো না। এক কাজ করো, পাঠান মোবারক লোহানিকে আমার বার্তা পৌঁছে দাও। রাজা পদ্মভান রুদ্রভান পদার্পণ করছেন। আসুন আসুন রাজপুরোহিত মশাই, আপনাদের আমেরের স্বাগত। ভানপুর রাজ্যের পক্ষ থেকে যোধার জন্য এই উপহার স্বীকার করুন। বিবাহের শুভ লগ্ন নির্ধারিত হয়েছে মহারাজ। রাজকুমারী যোধা আর কুমার সূর্যভানের বিবাহের জন্য এই মাসের পূর্ণিমা তিথিতেই একেবারে গোধূলি লগ্নে বিয়ের লগ্ন নির্ধারিত হয়েছে। আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ ময়নাবতী, বলো। আমি মানত করেছিলাম যে যোধার বিয়ের দিন স্থির হয়ে গেলে আমি কালী মায়ের মন্দিরে যজ্ঞ করব, আর সেখানে আমাদের পুরো পরিবার উপস্থিত থাকবে। যোধাই নতুন জীবনে মায়ের আশীর্বাদ পাবে, এর থেকে ভালো আর কি হতে পারে। এই কাজে আমরা দেরি করব না, আজ সন্ধ্যাতেই আমরা সেখানে যাব। এটা হলো আজমের আর এটা মেওয়ার, আর এই দুটো জায়গার মাঝখানে আমের। একদল সৈন্য মেওয়ার থেকে আসবে আর একদল আজমের থেকে। দুদিক থেকে আমেরকে পিষে দেওয়া হবে। শরীফুদ্দিন, মনে রাখবেন, আমের জয় করা এত সহজ হবে না। আমের দুর্গ ভীষণ সুরক্ষিত, আর দ্বিতীয়ত আমেরে অনেক সুড়ঙ্গ পথ আছে যা এখানে, এখানে আর এইখানে এসে শেষ হয়। আমাদের সেনা প্রথমে এইখানেই নিয়োগ করতে হবে, যাতে ওরা পালিয়ে যাবার কোনো পথ না পায়। ওরা মনোবল হারাবে, আর আমরা অত্যন্ত কম সংখ্যক সেনা হারিয়ে দ্রুত বিজয় লাভ করব। সুবহান আল্লাহ। তোমার তরোয়ালের পাশাপাশি তোমার মগজের ধারকেও বাহবা দিতে হয় সুজামল। আর এখন আমাদের সেনাদের গতি বাড়াতে হবে, তাড়াতাড়ি আমের আক্রমণ করতে হবে, যাতে ওরা প্রস্তুতি নেওয়ার সুযোগই না পায়। তোমার আমেরের সিংহাসনে বসার স্বপ্ন অবশ্যই পূরণ হবে সুজামল। যাও যাও, গিয়ে নিজের সৈন্যদলকে প্রস্তুত করো। আমরা আজই যাত্রা শুরু করব।
স্বপ্ন তো আমাদের শাহেনশাহ জালালের পূরণ হবে, আমেরকে তাঁর হাতের মুঠোয় করার। আর এই যুদ্ধে জয়লাভ করে আমাদের সম্মান শুধু মেবারেই নয়, আগ্রাতেও কয়েক গুণ বেড়ে যাবে। মালবের সুলতান বাজ বাহাদুর তার প্রজাদের উপর খুব অত্যাচার চালাচ্ছিলেন, এমনকি জালালের কথা কেউ গুরুত্ব দিচ্ছিলেন না। সেটা যখন শেষ পর্যায়ে পৌঁছলো তখন আমি এখনই আক্রমণ করব। না জালাল, তুমি যদি সামান্য বিষয়ে তরোয়াল তুলে নাও তাহলে সবার কাছে এই ভাবমূর্তি পৌঁছবে যে মুঘল সাম্রাজ্যের কাছে বীরের অভাব ঘটেছে। মালবে তুমি সৈন্য পাঠিয়ে দাও। কিন্তু আমি কার দায়িত্বে সৈন্য পাঠাবো আমি জান? খান বাবা চলে যাওয়ার পরে আমি কার উপরে ভরসা করব? আদম খানের ওপর। কি? হ্যাঁ, আমার পরামর্শ হলো এই যে তুমি মালবে আদম খানকে পাঠিয়ে দাও। আমি এই কারণে বলছি না যে ও আমার সন্তান, আসলে ও একজন বীর যোদ্ধা। যুদ্ধ জেতার যোগ্যতা আছে ওর মধ্যে। শাহেনশাহকে রক্ষা করার দায়িত্ব পালন করতে জানে। আপনি সঠিক কথা বলেছেন। তাহলে সৈন্যদের প্রস্তুত হওয়ার জন্য হুকুম দিন। দুদিন পরে ওরা আদম খানের নির্দেশে মালবে আক্রমণ করবে। মালবের সাথে যুদ্ধ কবে? দুদিনের মধ্যে তোমার নেতৃত্বে আমাদের সৈন্য মালবের দিকে যাত্রা শুরু করবে। আমার নেতৃত্বে? কেন, কোনো সন্দেহ আছে তোমার? আদাম, তুমি আমার সন্তান, তুমি অবশ্যই জিতবে। আদাম, আমি তোমার ভালোর জন্য চেষ্টা করে যাচ্ছি। আর তুমি আদাম, তুমি যদি এই যুদ্ধে জিতে যাও এই সাম্রাজ্যের সর্বোচ্চ পদ পাবে তুমি। আর তারপর বক্সি বানুর সঙ্গে তোমার সম্বন্ধের কথা জালালকে আমি বলতে পারবো। আমি চাইছি যে তোমার আমি জান, দেখুন দেখুন না, আমি নিজের হাতে আপনার জন্য পায়েস বানিয়েছি। আপনারা এখানে কি নিয়ে কথা বলছেন? আমরা নেকার কথা বলছিলাম। বক্সি বানুর নিকা নিয়ে কথা বলছিলাম। বক্সি বানুর নিকা? খুব ভালো কাজ করছেন আপনি। সবার জন্য কত চিন্তা করেন। দেখুন না, এত কম বয়সেই কি অবস্থা হয়েছে ওনার জন্য আপনি খুব ভালো একজন শহর খুঁজবেন, এনার মতো নয়। দেখুন না, আমার জন্য ওনার কাছে কোনো সময় নেই যে জাবেদা, আমার কথা শোনো, এতে মিষ্টি কম হয়েছে। ওহো, আমি জানতাম আমি কোনো না কোনো ভুল নিশ্চয়ই করব। দেখুন না, আমি মিষ্টি দিতেই ভুলে গেছি। আমি এক্ষুনি যাচ্ছি, মিষ্টি দিয়েই নিয়ে আসছি। যদি এই যুদ্ধে তুমি না যেত তাহলে এই সবই খেয়ে যেতে হবে তোমাকে সারা জীবন। তুমি জয় করো মালব আর আমি জয় করি শাহেনশাহর ভরসা। একবার যদি তুমি শাহেনশাহর নজরে পড়ে যাও আর একবার যদি বক্সি বানুর সঙ্গে তোমার নিকাহ হয়ে যায় তাহলে সব আমাদের হাতের মুঠোয়। ভাগ্য বদলাতে শুরু করেছে, সময় এগিয়ে আসছে। হ্যাঁ, ভাগ্য বদলে গেছে শগুনিবাই। ঠিক আমি যেমনটা চেয়েছিলাম সেই রকমই হতে চলেছে। আমার মেয়ে যোধার বিয়ে ভানপুরের বীর রাজা সূর্যভানের সাথে স্থির হয়েছে। মন বদলাতে পারে ময়নাবতী, কিন্তু ভাগ্য নয়। আপনি ঠিকই বলেছেন। আপনি দেখুন না, ভাগ্য আপনার ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণ করেছে। আর ভাগ্যই যোধাকে সূর্যভানের কাছে নিয়ে এসেছে, ওর লক্ষ্যের কাছে পৌঁছে গেছে। আর এখন আপনি
পুজোতে বিঘ্ন ঘটাবেন না। জয় মা কালী। তুমি যার প্রার্থনা করতে এসেছো, আমি প্রতি মুহূর্তে তার প্রার্থনায় মগ্ন। সঠিক বলেছ। ভাগ্য তোমার যোধাকে ওর লক্ষ্যের কাছে নিয়ে এসেছে। আর ভাগ্যই ওকে ওর লক্ষ্যে পৌঁছে দেবে। জয় মা কালী। এত চিন্তিত কেন? আমি জান, একটা দুঃসংবাদ আছে। কি হয়েছে জালাল? আপনাকে দেখে মনে হচ্ছে খুব দুশ্চিন্তায় আছেন। আমি খান বাবার অনুপস্থিতি অনুভব করছি। আজ আমি বুঝতে পারছি যে এই মুঘল সাম্রাজ্য সামলাতে ওনাকে কতটা প্রয়োজন। কখনোই কোনো বিষয়ে আমাকে চিন্তা করতে হয়নি। বড় আমি এই সময় তোমাকে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি শাহেনশাহ। আপনার চোখে জল? বড় আমি আজ পর্যন্ত আপনার চোখে আমি জল দেখিনি। নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, বলুন। জালাল, আমি বলুন আমাকে বড় আম্মি, কি হয়েছে? বড় আম্মি, আমি কিন্তু আর ধৈর্য ধরতে পারছি না, বলুন। তোমার ডাল ভেঙে গেছে জালাল। তোমার খান বাবা বেগম খান পৃথিবী ছেড়ে চলে গেছেন। খান বাবা! তাই আমি চাইছি মক্কা চলে যেতে। আমি এর অনুমতি আপনাকে কিছুতেই দেব না। আর যদি এটা আমার শেষ ইচ্ছে হয় তাহলেও না। আমি প্রার্থনা করব যে মক্কা মদিনার পুণ্য যাত্রা শেষ হোক বা না হোক, আপনি যেন একজন উপযুক্ত শাহেনশাহ হতে পারেন। হে আল্লাহ, আমি থাকি বা না থাকি, আপনার আশীর্বাদের হাত যেন জালালের মাথার উপর সবসময় থাকে। না! আমিন।
আমি পাঠান মোবারক লোহানিকে বৈরাম খানের পাটনে থাকার খবর পাঠিয়ে দিয়েছিলাম, আর লোহানি নিজের প্রতিশোধ নেবার জন্যে ওয়াজিরে আলা বৈরাম খানকে হত্যা করেছে।